আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, গতকালকে আপনারা জানেন যে আমাদের এই ক্লাসটি ছিল। তো ভাইয়া হচ্ছে গতকালকে আসলে প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করেছি। যাই হোক, সেসব কথা না বলি। আমরা কি করছি বা না করছি সেটা আসলে সবার সামনে উপস্থাপন করাটা জরুরি না। সবার আগে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে প্রত্যেকটা শিশুরা বা বাচ্চারা, আমরা যেটাই বলি, তারা যাতে ফিরে আসুক তাদের মা বাবার কাছে, এটাই চাওয়া আসলে আলটিমেটলি। কারণ আসলে হসপিটালে যাওয়ার পরে যে জিনিসটা ফিল করছি যে আসলেই মানে আমরা যে এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত আসার পেছনের প্রত্যেকটা কারিগর হচ্ছে হলো প্রত্যেকটা সন্তানের বাবা অথবা মা। তারা দুজনে মিলেই আসলে একটা সন্তানকে বড় করে। তো যাদের হারিয়েছে তারাই আসলে জিনিসগুলো ফিল করবে। হ্যাঁ, তো আমরা প্রথমেই তাদেরকে স্মরণ করছি। আজকে আমি ক্লাসটা নিতাম না, বাট আমারও একটু ঢাকার বাইরে মুভ করতে হবে, অর্থাৎ আমার ক্যাম্পাসে একটু যেতে হবে। আর এই কারণে আসলে আমি একটু টাইট শিডিউলের মধ্যে পড়ে গেছি। সো তোমাদের যে রুটিন অনুযায়ী ক্লাস, সেটার আর কি একটু ব্রেক হইতে পারে। আমাদের যে বাস্তব সংখ্যা যে ক্লাসটা ছিল সেটা হয়তো বা আগামীকাল হয়ে যেতে পারে, কারণ আমি একটু ঢাকার বাইরে মুভ করব, আবার এসে আবার ক্লাস নিব। তো বিষয়টা হচ্ছে এই জন্যই বলা যে তোমাদের কাছে একটাই চাওয়া, যারা বিএমএতে পড়বা বা মেরিনে পড়বা, অ্যাটলিস্ট পড়াশোনাটা ভালো মতো করবা একাডেমিতে যাওয়ার পরে, যেভাবেই হোক, বাই হুক অর বাই ক্রুক। তো একাডেমিতে যাওয়ার পরে চেষ্টা করবা খুব দ্রুত শিপে উঠে যাওয়ার। আলটিমেটলি ভাই, সত্য কথা বলতে এই দেশে আর নিরাপত্তা নাই। তুমি খাচ্ছ, এমনও হইতে পারে খাওয়ার ভিতরেই তোমার কাছে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে যে কোনো কিছু, যে কোনো মুহূর্ত। ওদের তো কোনো দোষ ছিল না, তাই না? দুইটা ক্লাসরুম পুরোপুরি পুড়ে গিয়েছে, এই দুইটা ক্লাসরুমের কোনো হিসাবই কেউ দিচ্ছে না। তো আলটিমেটলি বিষয়গুলো আসলে আমাদের কাছেই লজ্জাজনক। আমরা জাতি হিসেবে লজ্জাজনক, আমরা মানুষ হিসেবে লজ্জাজনক। এবং একটু আগে একটা জিনিস দেখলাম যে আমাদের এগুলো আসলে স্টুপিড একটা দেশে যারা বসে আর কি, ঠিক আছে? প্রধান উপদেষ্টা লিখছে যারা সাহায্য সহযোগিতা করতে চান, অথচ যারা মাইলস্টোনে পড়াশোনা করে বা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মতো যে সকল গার্ডিয়ানরা পড়াশোনা করায় উত্তরার মধ্যে, প্রত্যেকটা গার্জিয়ান অ্যাটলিস্ট মিডল ক্লাস। সো এই মিডল ক্লাস ফ্যামিলিরা কখনো কারো কাছে সাহায্য চাইতে পারে না, এবং তাদেরকে সাহায্য করতেও হয় না, কারণ প্রত্যেকেরই অ্যাবিলিটি আছে প্রত্যেকটা সন্তানকে বড় করে তোলার। তারা ওই স্টেজে আছে। দ্যাটস ওয়াই একটা মানুষকেও তুমি দেখবা না যে তারা কখনো চাইছে যে সরকার আমাদেরকে কি দিবে। একটা মানুষের মুখ থেকেও তোমরা শুনবা না, বাট সে একটা স্টুপিডের মতো একটা পোস্ট করছে। মানে এই বিষয়গুলো, এই যে মুভমেন্টগুলো, আমাদের গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের যে মুভমেন্টগুলো, এগুলো আমার কাছে খুবই খুবই অড লাগছে। এবং আজকে এইচএসসি পরীক্ষা যেটা, কালকে রাত 3টা পর্যন্ত আমরা সকলে মিলে চেষ্টা করেছি এটাকে কিভাবে অফ করা যায়। রাত 3টা বাজে 2:47 তারা ঘোষণা দেয় যে পরীক্ষা হবে না। মানে এটা কি ফাজলামো একটা দেশ নাকি? মানে মজা পাইছে? তুমি একটা সময় ডিসিশন দিবা আর লক্ষ লক্ষ স্টুডেন্টের রাত জেগে থাকবে, তারা একটা টেনশনে থাকবে পরীক্ষা হবে কি হবে না। এটা কোন ধরনের জায়গায় ভাই? মানে এত বড় একটা ট্র্যাজেডি হওয়ার পরে প্রত্যেকটা মানুষের মনের কি অবস্থা সেটা তো আমরা জানি। আজকে আমি এই ক্লাসটাই নিতাম না, বিশ্বাস করে আমি ক্লাসটাই নিতাম না, কারণ আমার মনের অবস্থা এখনো ভালো না। আর আমি চোখের সামনে যা দেখছি এটা অনেকেই দেখে নেই। মানে আমি চোখের সামনে যা দেখছি, ঠিক আছে, আমি জাস্ট লিটারেলি মানে ঠিক নেই, আসলে সেন্স কাজই করতেছিল না কালকে। তো যাই হোক, অনেক কথা বললাম। তোমাদেরকে জাস্ট একটা কথাই বলার, যে পড়াশোনাটা ভালো মতো কইরো, পারলে জবটা তাড়াতাড়ি নিয়ে দেশের বাহিরে বাহিরে ঘুরো, ঠিক আছে? এই দেশে আলটিমেটলি কোনো ইয়া নাই আসলে, মানে কোনো নিরাপত্তা নাই ভাই।
আর এই দেশে তুমি যাকে পছন্দ করবা সে আসবে, আমরা জানি। আমাদেরও সব প্রত্যেকেরই রাজনৈতিক অধিকার আছে যে আমরা একটা দলকে পছন্দ করব, আসুক। কিন্তু দেখবো ওই রাজনৈতিক দলই তোমার উপরে কখনো কখনো কোনো কিছু চাপিয়ে দিবে, আর এই চাপিয়ে দেওয়ার দায়ভারটাই আমাদের সারা জীবন বয়ে নিতে হবে। বাস্তব কথা এটাই। তো আমি বলবো আসলে আলটিমেটলি এই পলিটিক্যাল ইস্যুগুলো থেকে নিজেদেরকে দূরে রাখা শ্রেয়, এবং নিজেরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আল্লাহর কাছে কাম্য। ঠিক আছে? ক্লাস 1-এর বাচ্চাও কালকে, মানে আমি এগুলো আসলে বলতে গেলেও তোমাদেরকে, তুমি ন্যূনতম একটা 100°C আমরা যে রান্না খাই সেই ইয়াটাই যদি তুমি হাতে লাগাও, তোমার হাত যদি পুড়ে যায়, একটু যদি ছোঁয়া লাগে, তুমি ঠান্ডা পানি দাও, আর তাদের চামড়াগুলো এভাবে মানে ঝলসে খুলে যাচ্ছে। তো এটা যখন নিজের চোখে দেখা এবং ধরা এই বিষয়গুলো, ঠিক আছে, খুব কষ্ট, এগুলা মানে বলা যাবে না ভাইয়া। ঠিক আছে? তো এই বিষয়গুলো যখন আলটিমেটলি তোমাদের কাছে আসবে, বা যখন তোমাদের কাছে জিনিসগুলো কখনো মনে হবে যে এগুলা কি ফিল করছি বা এগুলা কি ফিল হচ্ছে, তখন আলটিমেটলি তোমরা ফিল করতে পারবা। তো যাই হোক, আমি তোমাদের কাছে একটা জিনিসই চাইবো, তোমরা সবাই দোয়া করো, যে যেই ধর্মেরই হও সবাই সেই ধর্মের প্রতি আনুগত্য রেখে ওদের জন্য দোয়া করো আর কি। ঠিক আছে? বাচ্চাগুলো ফিরে আসুক। সন্তান যার, সত্য কথা বলতে, একটা হাত একটা পা না থাকলেও সে ঘরে থাকলেও সেই মা বাবা অনেক খুশি। ঠিক আছে? তোমার একটা কিছু হয়ে যাক, তুমি একটু অ্যাক্সিডেন্ট করে একটু কেটে যাও, দেখো তোমার মা কত টেনশন করে। একটু জ্বর আসলে তোমার মা অথবা বাবা কত টেনশন করে। তো জিনিসটাই হচ্ছে, সেখানে একটা ছেলের 80%, 40%, 35% মানে বার্ন হয়ে যাওয়াটা একজন বাবা মায়ের কাছে যে কতটা কষ্টদায়ক, এটা আসলে কালকে যেয়ে বুঝছে। যাই হোক, সবাই ভাইয়ার কথা ক্লিয়ার কিনা? ওয়ালাইকুম আসসালাম। সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে কিনা? তাহলে আমরা ক্লাসটা শুরু করব। অনেকক্ষণ কথা বলে ফেলছি, আমি দুঃখিত আজকে ক্লাসটা নেওয়ার জন্য। আবারও বলছি আমি দুঃখিত। আসলে আমার কিছু করারও ছিল না, কারণ আমি প্রচণ্ড পরিমাণে আসলে এগুলা থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। বাট কালকের যে ঘটনাটা ঘটেছে, ওই স্কুলে আমার বোনের হলো 2টা ছেলে ছিল, পিচ্ছি পিচ্ছি। তো আমি যখন খোঁজ পাই এই জিনিসটা, তো যে বিল্ডিংয়ে ক্লাস চলতেছিল ওই বিল্ডিংয়ে ওদের ক্লাসটা চলে সকালে। তো আমি আসলে জানতাম না ও কোন শিফটে। তো মর্নিং শিফটে ছিল, ওদের মর্নিং 12টায় ছুটি হয়ে গেছে। এরপর থেকে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত হলো তোমার ডে শিফটে চলে আসে। মানে ডে শিফট বলতে ওরাও মর্নিংয়ে, বাট ওদের আগেই ছুটি হয়ে যায়, ওদের 10:30 থেকে 11টার মধ্যে, আর এরপরে ওদেরটা শুরু হয়। তো মানে 2টার মধ্যে মোটামুটি ওদের শেষ হয়ে যায়। হয়তো পারে, মানে আমার মাথায় একটাই টেনশন ছিল যে আমাকে এভাবে হোক, মানে পুরো ফ্যামিলির অবস্থা তো বুঝছোই একটা বিষয়। তো যাই হোক, আমি এগুলো নিয়ে আর কথা না বলি, তোমরা সবাই রেডি হয়ে যাও। অলোকে আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। হ্যাঁ, আসো। ফিজিক্স ফার্স্ট পেপার আমরা আজকে পড়বো হলো ভেক্টর। আমি একটু বলে রাখি, এই চ্যাপ্টার থেকে বিএমএতে মোটামুটি প্রশ্ন আসছে 10 থেকে 12টা, মানে অল ওভার যদি তুমি চিন্তা করো 10টা সেশনের কথা। তো আমি সেগুলো নিয়ে একটু আলোচনাও করব। তার আগে আমি কিছু ব্যাখ্যা দিব, এবং এখানে আমরা আজকে মেডিকেলের প্রশ্ন প্লাস বিভিন্ন বইয়ের, আমাদের যে মেইন বইয়ের পেছনের যে প্রশ্নগুলো সেগুলো আমি নিয়েছি। তো সবাই আসো। স্কেলার রাশি, ভেক্টর রাশি আর বিভিন্ন প্রকার ভেক্টর মনে রাখবা। স্কেলার রাশির কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো মনে রাখতে হবে আলটিমেটলি। দূরত্ব, দ্রুতি, দৈর্ঘ্য, ভর, আয়তন, বিকৃতি, স্থিতি, স্থাপক গুণাঙ্ক, ডাইভারজেন্স, জড়তার ভ্রামক ছাড়া সকল ভ্রামকই ভেক্টর রাশি। এটা মনে রেখো। চাপ, পীড়ন, কাজ, শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি, অভ্যন্তরীণ শক্তি ইত্যাদি সকল শক্তি স্কেলার রাশি। ক্ষমতা, অক্ষমতা, কর্মদক্ষতা। চার্জ, ধারকত্ব, রোধ, তড়িৎ প্রবাহ, তড়িৎ, বিভব সকল বিভবই স্কেলার রাশি। তাপ, তাপমাত্রা, এন্ট্রপি। সো এগুলো একটু মনে রাখবা, এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে, নিচের কোনটা ভেক্টর রাশি, নিচের কোনটা স্কেলার রাশি। কথা কি সবাই বুঝতে পারছো? এবার আসো, এগুলো মনে রাখবা আর কি জাস্ট। নেক্সট দেখো একটু ভেক্টর রাশির উদাহরণ: সকল বল, তড়িৎ বল, চুম্বক বল, অভিকর্ষ বল বা ওজন, সান্দ্র বল, ঘর্ষণ বল, ঘাত বল ও বলের ঘাত, সকল বেগ, কৌণিক বেগ, প্রান্তিক বেগ, তাৎক্ষণিক বেগ। ঠিক আছে? সকল ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, চুম্বক ভ্রামক, বলের ভ্রামক বা টর্ক,
ব্যতিক্রম শুধু জড়তার ভ্রামক, এটা তোমরা সবাই জানো। অন্যান্য হচ্ছিল মন্দন, ত্বরণ, সরণ, ক্রস, গুণফল, কার্ল, গ্রেডিয়েন্ট, নেবুলা, প্রাবল্য আর হচ্ছে পৃষ্ঠটান। বিভিন্ন প্রকার যে ভেক্টর, এখন আমরা যতগুলো বিভিন্ন প্রকার ভেক্টর থাকবে সেই প্রত্যেকটা ভেক্টরের সংজ্ঞাগুলো দেখব এবং কোন সালে কোনটা আসছিল বিএমএতে সবগুলো আমার এখানে লেখা আছে। সো এইটা ইম্পর্টেন্ট, এটা থেকে একটা প্রশ্ন আসে 100% শিওর থাকো ভেক্টরের এই পার্টটা থেকে একটা প্রশ্ন বিএমএতে আসবে। প্রথম কথা হচ্ছে একক ভেক্টর, মান এক একক, মনে রাখবা। তোমাকে যদি বলা হয় একক ভেক্টরের মান কত, এক। নাল বা শূন্য ভেক্টর, এদের মান কত, এদের মান শূন্য, এদের মানটা কত আসছে, শূন্য। এটা বিএমএ 58 ব্যাচে আসছে। এবং কোনো নির্দিষ্ট দিক নাই, এবং এদের কোনো নির্দিষ্ট দিক নেই। তোমার কাছে প্রশ্ন হইতে পারে নিচের কোন ভেক্টরের মান শূন্য এবং কোনো নির্দিষ্ট দিক নাই, শূন্য ভেক্টর। মনে রেখো, আবারও বলছি, নিচের কোন ভেক্টরের, নিচের কোন ভেক্টরের, আবারও বলছি, নিচের কোন ভেক্টরের হচ্ছে হলো মান শূন্য, কোনো দিক, নির্দিষ্ট দিক নেই, তাহলে সেটা কি, নাল বা শূন্য ভেক্টর। সরণ ভেক্টর, সরণ ভেক্টরটা কি, ভালো মতো খেয়াল করবা। রৈখিক বা সরল পথে বা নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর অতিক্রান্ত দূরত্বকে আমরা সরণ ভেক্টর বলি। বিসদৃশ একটা ভেক্টর আছে, সেটা একটু ভালো মতো খেয়াল করো। সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। বিপ্রতীপ ভেক্টর, আমি একটা কথা বলে রাখি, এই বিপ্রতীপ ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট। এইটা থেকে কেন জানি মনে হচ্ছে এই বছর বিএমএতে একটা প্রশ্ন করতে পারে বিপ্রতীপ ভেক্টর থেকে। আবারও বলছি, দেখো, দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপরীত সংখ্যা। তাহলে দেখো, আমি যদি ধরি এ হচ্ছে হলো 7i, চিন্তা করো, এ যদি ধরো 7i, তাহলে বি ধরতে হবে তার বিপরীত, তাহলে 1/7i, 1/7i, এই যে বি এর মান 1/7i, একটার বিপরীত। এ যদি আমি এখানে লিখতাম, সবাই একটু বলবা, এ যদি আমি এখানে 5i লিখতাম তাহলে বি এর মানটা কত হইতো, সবাই একটু কমেন্টসে জানাও তো ভাইয়া। এর মান যদি আমি 5i লিখতাম তাহলে বি এর মান কত হইতো, সবাই একটু বলো তো ভাইয়া। এর মান যদি আমি 5i বলতাম তাহলে বি এর মান কত লিখবা, সবাই একটু বলো। তাহলে বি এর মানটা কত লিখবা, সবাই কমেন্টসে জানাও। কমেন্টস করতে হবে, আমার ক্লাসে কমেন্টস ছাড়া কিন্তু কোনো গতি নেই, এটা মাথায় রেখো, ঠিক আছে? তো সবাই একটু বলো বি এর মানটা কত, আমি ক্লাসে পড়া ক্লাসে শেষ করে দিব। সবাই একটু বলো বি এর মানটা কত, দ্রুত কমেন্টসে জানান সবাই। 1/5i, গুড, 1/5i, গুড, 1/5i, থ্যাংক ইউ। এবার আসেন বিপরীত ঋণ ভেক্টর, সেটা হচ্ছে বিপরীত দিকে ক্রিয়ারত দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান। এটা আপনারা সবাই জানেন। সীমাবদ্ধ ভেক্টর, কোনো ভেক্টরের পাদবিন্দু যদি নির্দিষ্ট থাকে তাহলে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। সমান ভেক্টর, এটা থেকেও প্রশ্ন আসে, সমান ভেক্টর থেকেও প্রশ্ন আসে, সেটা হচ্ছে হলো যে ভেক্টরের মান ও দিক একই, মান আর হচ্ছে হলো দিক একই, তাহলে আমরা তাকে সমান ভেক্টর বলে থাকি। সমরেখীয় ভেক্টর, একাধিক একমুখী বা বিপরীতমুখী সমান্তরাল ভেক্টর। সমতলীয় ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর একই তলে অবস্থান করলে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। অবস্থান্তর ভেক্টর, এইটা থেকে প্রশ্ন আসছে বিএমএতে 59 ব্যাচ। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। তোমার কাছে আসলে এইটা হচ্ছে হলো উদাহরণ দিয়ে আসছিল যে অবস্থান ভেক্টর, ঠিক আছে, নিচের কোনটা। তো এখানে আমি কি বলছি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায় তাকে হচ্ছে অবস্থান ভেক্টর। শেষ। এবার আসো নেক্সট, আমরা প্রথম যে প্রশ্নটা নিছি এটা হচ্ছে হলো ঢাকা ডেন্টাল, ঠিক আছে, ঢাকা ডেন্টালের 22-23 এবং 17-18তে আসছে। সো আমি আগে একটু বলে রাখি, আজকে কিছু মেডিকেল কোশ্চেন পাবা, প্লাস তোমাদের মেইন বইয়ের পিছনের প্রশ্নগুলোও পাবা। কথা কি বুঝতে পারছো? কারণ এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। একটু খেয়াল করো, নিচের কোন ভেক্টরের আদি বিন্দু আর শেষ বিন্দু একই বলা হয়েছে। আমরা সব সময় একটা জিনিস জানতাম, আদি বিন্দু আর হচ্ছে হলো শেষ বিন্দুর কথা বলা হয়েছে। তাহলে আদি এবং হচ্ছে হলো শেষ বিন্দু একই হবে যখন এদের ভেক্টরের মান, এদের ভেক্টরের মান শূন্য, যখন ভেক্টরের মান শূন্য তাহলে সেটা হবে নাল ভেক্টর, সেটা হবে নাল ভেক্টর। এবার আসো নেক্সট। আরে নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোন দুটি ভেক্টর রাশি, যে দেখো ঢাকা ডেন্টাল 22-23, কোন দুটি ভেক্টর রাশি
আমি তোমাদেরকে একটু আগে এগুলো উদাহরণ দিয়ে পড়ায় আসছি না? কোন দুইটা ভেক্টর রাশি? তড়িৎ ক্ষেত্র আর হচ্ছে হলো বল হচ্ছে হলো ভেক্টর রাশি, বাকি সব স্কেলার রাশি। নেক্সট, কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয়, অর্থাৎ ভেক্টর কোয়ান্টিটির উদাহরণ নয়? ঢাকা ডেন্টাল 20-21। কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয়? আমি তোমাদেরকে এগুলো পড়ায় আসছি, কিন্তু আলটিমেটলি কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয় সেটা হচ্ছে হলো দ্রুতি। তাহলে ভেক্টর রাশি কোনগুলা? বেগ, ত্বরণ, বল। আমি একটু আগে দেখে আসছি। তাহলে ভেক্টর রাশি হচ্ছে বেগ, ত্বরণ আর হচ্ছে হলো বল। বেগ, ত্বরণ আর হচ্ছে হলো বল। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা লাইভে ক্লাস করছো একদম শেষ পর্যন্ত করিও, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? অদম্য ব্যাচে যতগুলো স্টুডেন্ট লাইভ ক্লাস করে প্রত্যেক দিন তারাই ক্লাস করে এবং তারা চান্স পাবে। এবং আমিও রিকোয়েস্ট করব, তোমরা যদি রেগুলার ক্লাস করো তোমরা প্রত্যেকে চান্স পাবে। চান্স না পাইলে আমি লিখিত দিব যে আমি তোমাদেরকে কোর্স পেমেন্ট ব্যাক করে দিব। আজকের এই জবান দিয়ে বলে গেলাম, যদি তুমি রেগুলার লাইভ ক্লাস লাইভ এক্সাম দাও, যদি চান্স না পাও আমি তোমার কোর্স পেমেন্ট ব্যাক করে দিব, এটা আমার জবান। এবার আসো নেক্সট, নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়? দেখো এটা মেডিকেলে আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সেটা আসছে 17-18। নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়? আমরা বলেছিলাম কিন্তু নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের ক্ষেত্রে, ঠিক আছে, নাল বা শূন্য ভেক্টরের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দিক নাই, কিন্তু এদের কি আছে? মান শূন্য। নিচের কোনটি স্কেলার রাশি? দেখো এটা ইসাক স্যারের বই। নিচের কোনটি স্কেলার রাশি? ভালো মতো দেখো। জড়তার ভ্রামক হচ্ছে হলো স্কেলার রাশি, এবং এই জড়তার ভ্রামকটা এক্সেপশনাল ছিল। এ ও বি কে বিপ্রতীপ ভেক্টর বলা হয় কখন? একটা জিনিস এটা খেয়াল করো, এখানে আছে 4i, এটা হওয়ার কথা 1/4i, হয় নাই, তাহলে এটা বাদ। এখানে আছে 8i, এখানে হওয়ার কথা 1/8i, হয় নাই, বাদ। এখানে আছে 4i, এখানে আছে 4j, এখানে হওয়ার কথা 1/4i, হয় নাই। এটা দেখো, এখানে আছে 4i, এখানে আছে 1/4j, তার মানে এটার বিপরীত আছে, এটার বিপরীত আছে। আচ্ছা এটা জে হবে, এটা জে হবে, এটাও জে হবে, এটার বিপরীত আছে জে, তার মানে এ নাম্বার আছে। শেষ। বুঝছো সবাই? কি বুঝছো? আচ্ছা এখানে আই হওয়ার কথা, এটা তো জে হওয়ার কথা না, এটা আই হবে। বিপ্রতীপ ভেক্টর বলা হয়েছে না? এ নাম্বারটা সবাই এটা লিখে নাও, এ বিপ্রতীপ ভেক্টর, ঠিক আছে? আসো, নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? আচ্ছা, নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? আমরা সবাই জানি এই যে বস্তু, যেই ভেক্টরটা থাকবে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? একক ভেক্টর পেয়ে যাব। কোথায় আছে একটু দেখো ভাই। এখানে আছে উপরে কি, এটা হবে না। এখানে ছোট এ নিচে বড় এ, হবে না। এখানে এ ভেক্টর ডিভাইড বাই এ স্কয়ার, হবে না। এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান, ডি নাম্বার অ্যান্সার। দ্য অ্যান্সার ইজ ডি। দ্য অ্যান্সার ইজ ডি। শেষ। নাইস। নেক্সট, এই ইকুয়ালস টু 5i হলে এর বিপ্রতীপ ভেক্টর নিচের কোনটি? এর বিপ্রতীপ ভেক্টর নিচের কোনটি? আচ্ছা এই জায়গাটাতে একটা জিনিস একটু ভুল হয়ে গেছে। এই যে এখানে তারা বিপ্রতীপ ভেক্টরের এই জায়গাটাতে আই দেয়নি, এটা আই হবে। হ্যাঁ, এটা আই, নট জে, মাথায় রেখো। এবার আসো নেক্সট, দেখো এই ইকুয়ালস টু 5i হলে বিপ্রতীপ ভেক্টর, তাহলে বি ভেক্টর জানতে চাইছে। তাহলে এই ইকুয়ালস টু 5i, তপন স্যারের বইয়ের প্রশ্ন, তাহলে বি ইকুয়ালস টু কি হবে? 1/5i, বি নাম্বার অ্যান্সার। সবাই কি বুঝছো? ইজি লাগতেছে না ভাই? দেখছো একটা পারলে যেখান থেকে তোমার কাছে অ্যাডমিশনের প্রশ্ন আসছে অলরেডি, সেগুলোই তোমার এখানে দেওয়া আছে, আমি সেগুলোই কোশ্চেন নিছি। তপন স্যারের আরও একটি প্রশ্ন, খুবই চমৎকার প্রশ্ন, প্রশ্নটা একটু দেখবা। একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়? ভাই নরমাল সরণ ভেক্টর বলা হয়। কেন? তুমি ধরো মিরপুর 10 থেকে তুমি ফার্মগেট যাচ্ছ, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছো, তাহলে অতটুকু তোমার সরণ হয়েছে, তাহলে ওটাকে কি বলা হয়? সরণ ভেক্টর। এবার আসো নেক্সট, তোফাজ্জল স্যারের একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো, পরস্পর সমান্তরাল
এ ও বি যোগ করা হলে লব্ধি কত হবে? ঠিক আছে, পরস্পর সমান্তরাল এ ও বি যোগ করা হয়েছে। তাহলে একটা জিনিস মজার চিন্তা করো, এখানে তোমার কাছে বলেই দিছে ভাই পরস্পর সমান্তরাল। তাহলে এ আর বি যদি আমরা যোগ করি, ভালো মতো সেট করে নাও, এ আর বি যদি আমরা যোগ করি তাহলে আলটিমেটলি তো সেটা আমার সমান্তরালই পাবো। সেটা কি পাবো? সমান্তরাল। কার সমান্তরাল? প্রথম ভেক্টরের সমান্তরাল, অর্থাৎ এ ভেক্টরের সমান্তরাল মান পাবো। এ ভেক্টরের সমান্তরাল মান পেয়ে যাব। কথা কি বুঝতে পারছো? তাহলে কি হবে? সমান্তরাল, এ ভেক্টরের সমান্তরাল। আসো নেক্সট, তোফাজ্জল স্যারের প্রশ্ন, একই সমতলে ভিন্ন মান সম্পন্ন সর্বনিম্ন কয়টি ভেক্টর যোগ করলে যোগফল শূন্য হবে? আচ্ছা, একই সমতলে ভিন্ন মান সম্পূর্ণ সর্বনিম্ন কয়টি ভেক্টরের যোগফল শূন্য হবে? আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, যদি তোমার কাছে দুইটা ক্ষেত্র থাকে, দুইটা ক্ষেত্রে ভেক্টরগুলোর লিখে নাও, ভেক্টর সমান হলেই, ভেক্টর সমান হলেই, ভেক্টর সমান হলেই লব্ধি শূন্য, লব্ধি শূন্য। কি বলছি? দুইটা ক্ষেত্রেই ভেক্টর সমান হলেই লব্ধি শূন্য। তাহলে মনে রাখবা সর্বনিম্ন, আমাকে সর্বনিম্ন বলছে, সর্বনিম্ন তিনটা অসমান ভেক্টর, অসমান ভেক্টর এর যোগফল, এর যোগফল, এর যোগফল সর্বদা শূন্য, সর্বদাই শূন্য। কি বলছি? আরেকবার বলো, অসমান ভেক্টর, অসমান ভেক্টর সর্বদাই শূন্য। কয়টা? সর্বনিম্ন তিনটা। তাহলে সর্বনিম্ন তিনটা অসমান মানগুলো যদি আমরা যোগ করি সেই ভেক্টরের মানগুলো শূন্য হয়। সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, 11 বি। থ্যাংক ইউ ইয়াসিন আরাফাত। নেক্সট, অসম মানের এবং বিপরীতমুখী সমজাতীয় দুটি ভেক্টরকে কি বলা হয়? আমরা বলেছিলাম অসম একটা মান থাকবে এবং বিপরীতমুখী সমজাতীয় দুইটা ভেক্টর থাকবে, তাহলে তারা বিসদৃশ ভেক্টর হবে। নেক্সট, ওকে, আমরা এখন আরেকটা নতুন পার্টে চলে আসছি। এই পার্টটাও আপনাদেরকে জানতে হবে যে কিভাবে প্রশ্ন আসে এবং কোত্থেকে প্রশ্ন আসে। সেটা হচ্ছে হলো ভেক্টর রাশির যোজন আর হচ্ছে হলো বিয়োজন। মনে রাখবা লব্ধির মান নির্ণয়, আর ইজ ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আমরা এখান থেকে লব্ধির দিক বের করতে পারি, অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। বিশেষ ক্ষেত্রসমূহ, কিছু ক্ষেত্রসমূহ আছে, এগুলো তোমাকে জেনে নিতে হবে। ঠিক আছে, বিশেষ ক্ষেত্রসমূহ আছে, এগুলো তোমাকে জেনে নিতে হবে। একটু খেয়াল করো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কিউ ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি হলে ভেক্টর দ্বয় সমান্তরাল হবে। আবারও বলতেছি, ধরো কিউ এর মান 0 ডিগ্রি আছে, মধ্যবর্তী কোণ কিউ না, আসলে এটা থিটা, সরি এটা থিটা। থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে ভেক্টর দ্বয় সমান্তরাল হবে। এই যে থিটা 0 হলে ভেক্টর দ্বয় সমান্তরাল হবে এবং লব্ধি সর্বোচ্চ হবে। তাহলে আমি কি বলতেছি বাবা, আর ম্যাক্স, আর ম্যাক্স কখন হয়? যখন এটা 0 ডিগ্রি। আর মিনিমাম কখন হয়? যখন এটা 180 ডিগ্রি, যখন এটা 180 ডিগ্রি। মনে থাকবে এগুলা? এগুলা কি মনে থাকবে আপনাদের? আমাকে একটু বলেন তো, লব্ধি ম্যাক্স হয় কখন? যখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আর দুটি ভেক্টরের লব্ধি মিনিমাম হয় কখন? যখন তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। সবার মনে থাকবে এটা? এবার আসো, এই যে যখন সর্বোচ্চ হয়, মনে রাখবা যখন সর্বোচ্চ হয় তখন আর ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ, যখন সর্বনিম্ন হয় আর ইজ ইকুয়ালস টু পি মাইনাস কিউ। এগুলো মনে থাকবে সবার? সবাই একটু বলেন তো কমেন্টসে যে ভাই আমরা সবাই মনে থাকবে, শুধু সি লিখবেন কমেন্টসে, শুধু সি লিখবেন, তাহলে মনে রাখবো যে আপনাদের সি মানে ক্লিয়ার। তো সি লিখবেন, শুধু এইটুকু তো টাইপ করতে পারেন। হ্যাঁ, ওকে, শুধু সি লিখে দিবেন। ওকে, আসেন, দুইটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়ালস টু 120 ডিগ্রি হবে কখন? মনে রাখবা এটা কিন্তু বিএমএ 57 আসছে। দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়ালস টু 120 ডিগ্রি কখন? দেখো, ধরো একটা আর একটা, এই দুইটা ভেক্টরের মানই আছে 5 5, তাহলে দুইটা জিনিসের মধ্যবর্তী কোণ 5 5।
এবং তাদের লব্ধি যে কোনো একটা মানের সমান, তাদের লব্ধি যে কোনো একটা মানের সমান, তাহলে সেটারও মান কত হবে 5। তাহলে তিনটা জিনিসের মান যখন সমান তখন আলফার মান 120 ডিগ্রি, তখন আলফার মান 120 ডিগ্রি, তখন আলফার মান 120 ডিগ্রি। মাথায় সেট করে নাও, এটা বিএমএ 57 আসছে। এরপরে আসো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, তাহলে লব্ধি সর্বনিম্ন এবং আর মিনিমাম ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। এটা আমি বলে দিয়ে আসছি অলরেডি। এই যে দেখো এখানে সব লেখা আছে বাচ্চারা, এই যে দেখো এই যে সব লেখা আছে, ভাইয়া যেগুলো বলি সেগুলো সব লেখা আছে। এই যে দেখছো, কোনো কিছু আমি উল্টাপাল্টা বলবো না তোমাদেরকে, আর তোমরাও উল্টাপাল্টা বুঝবা না। সো এরপরে আসো, সমান ভেক্টর দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি 90 ডিগ্রি হয়, মাথায় সেট করে নাও, সমান অন্তর্ভুক্ত কোণ দ্বয় যদি অন্তর্ভুক্ত কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাহলে তাদের লব্ধি যে কোনো একটি ভেক্টর মানের √2 গুণ হবে, তাদের লব্ধি যে কোনো একটা ভেক্টরের √2 গুণ হবে। তাহলে কি হবে, √2p। তার মানে মনে রাখবা আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আর ইজ ইকুয়াল টু √2p। এটা শর্টকাটে মনে রাখবা, এগুলো শর্টকাটে মনে রাখবা। পি মানে ওই বলটার মান, পি মানে ওই বলটার মান। এখন যদি বলা হয় যে কিউ আছে, আরেকটা বল আছে, তাহলে √2q বসাবা, যে কোনো একটা বসাবা। দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হলে তাদের লব্ধি, এই যে দেখো, যদি 90 ডিগ্রি হয়, আলফার মান 90 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মান √p² প্লাস কিউ স্কোয়ার, √p² প্লাস কিউ স্কোয়ার। এবার আসো ভেক্টর যোজনের বৈশিষ্ট্য, এইখান থেকে প্রশ্ন আসবে 100% মনে রাখবা। এই যে তিনটা জিনিস লিখে দিচ্ছি, এইভাবে ভাই তোদেরকে কেউ দুনিয়াতে এই প্রত্যেকটা জিনিস ভাবে লিখে লিখে কেউ দেখাবে না। একটা জিনিস দেখাই, এগুলো যদি আমি লিখতে যেতাম অনেক সময় লাগতো, এই জন্য আমি প্রত্যেকটা স্লাইডে রাখি। বিনিময় সূত্র পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস পি, হয় এটা আসতে পারে সংযোগ বা সংযোজন সূত্র পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর। মনে রাখবা সংযোগ বা সংযোজন সূত্র, বন্টন সূত্র এম ইন্টু পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু এম পি প্লাস এম কিউ। এই তিনটার যে কোনো একটা, এই তিনটার যে কোনো একটা এই বছর বিএমএ তে আসতে পারে, এই বছর বিএমএ তে আসতে পারে, মাথায় সেট করে নাও, আসতে পারে। ভেক্টর যোজনের যে বৈশিষ্ট্য আছে, একটি ভেক্টরকে অসংখ্য উপাংশে ভাগ করা যায়, এটা মাথায় রাখবা, অসংখ্য উপাংশে ভাগ করা যায়। তাহলে তোমাকে বলবে একটা ভেক্টরকে কোন পর্যায়ে গেলে অসংখ্য উপায়ে ভাগ করা যায়, যখন সেটা ভেক্টরটা উপাংশে পরিণত হবে, যখন সেই ভেক্টরটা যোজন হবে, সেটাকে আমরা অসংখ্য উপাংশে ভাগ করতে পারি। এই যে খেয়াল করো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 18-19 একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটা বলছে নিচের কোনটি ভেক্টরের বিনিময়, ভাত প্লাস চাল, এই যে লিখলাম ভাত প্লাস চাল এই যে চাল প্লাস ভাত, এই যে চাল প্লাস ভাত, এই যেটা, তাহলে এটা কোন নাম্বার আছে, বি নাম্বার আছে। শেষ, দেখছো? সবাই অ্যান্সার করো, এটার অ্যান্সার কত? সবাই অ্যান্সারে বলো এটার আনসারটা কত? বি নাম্বার। নেক্সট, পি কিউ ও আর মানের তিনটা ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রম নির্দেশ করলে নিচের কোনটি সঠিক? সবাই এটা একটু অ্যান্সার করেন। 14 নাম্বার প্রশ্ন, 14। সবাই এটা অ্যান্সার করো, সবাই দ্রুত। কি বলছি, পি আর কিউ মানের তিনটা ভেক্টর একটা ত্রিভুজ নির্দেশ করতেছে, একটা ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হলে নিচের কোনটি সঠিক? একই ক্রমে নির্দেশিত হলে নিচের কোনটি সঠিক? সবাই একটু এটার অ্যান্সার বলো। দেখো, তিনটা বাহু একই সাথে যাইতেছে, আর তিনটা ভেক্টরের মান আলাদা, তিনটা ভেক্টরের মান আলাদা। যেহেতু পি কিউ আর আছে, তাহলে আমরা জানি অসম তিনটি ভেক্টরের যোগফল অলওয়েজ শূন্য। তাহলে যোগফল কি হবে, পি প্লাস কিউ প্লাস আর এর কত, 0। এই যেটা কোথায় আছে, ডি নাম্বারে আছে। শেষ। আরে তোমরা এটা দেখলেও পারতেছো না, আমরা একটু আগেই জিনিসটা শেষ করে আসছি, বুঝছো? একটি ভেক্টরকে সর্বোচ্চ কয়টি উপাংশে ভাগ করা যায়? আমি একটু আগে বলছি, যে একটু আগে তোমাদেরকে বলছি, এখান থেকে প্রশ্ন আসে।
আর আমি বলছি একটা ভেক্টরকে সর্বোচ্চ অসংখ্য উপায়ে ভাগ করা যায়, অসংখ্য উপায়। তাহলে অ্যান্সার ডি, ইসাক স্যারের বই। আমি আবারও বলে দেই, বিএমএতে তোমাদের প্রশ্ন হয় ফিজিক্সে সবচাইতে বেশি হচ্ছে হলো থিওরিটিক্যাল প্রশ্ন, এখানে ম্যাথমেটিক্যাল প্রশ্ন 1-2টা থাকে, এটা মাথায় রেখো। নেক্সট, একক মান সম্পূর্ণ ভেক্টর এ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এ এর এক্স ও ওয়াই উপাংশের জন্য কোনটা সঠিক? এক্স আর ওয়াই উপাংশের জন্য কোনটা সঠিক? এই যে মনে রাখবা, দেখো একক মান সম্পূর্ণ একটা ভেক্টর কিন্তু এ আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এ এক্স ধরো 45 ডিগ্রি, এবং এ আর ওয়াই এর জন্য কি হবে? তাহলে এ ওয়াই উপাংশ বের করতে বলছে, তাহলে মাথায় রাখো এ এক্স এ ওয়াই তোমাকে এখানে বলেই দিচ্ছে বাবা 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রির মান কত ইয়ার? 1/√2। তাহলে এই মানটা কোথায় আছে? এই মানটা কোথায় আছে? এই মানটা কোথায় আছে? বি নাম্বার আছে, অ্যান্সার ইজ বি। শেষ। নেক্সট, এ প্লাস বি এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত হইতে পারে? দেখো এটা প্রামাণিক স্যারের বই, মনে রাখবা এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুইটা জিনিসের মধ্যবর্তী যে কোণটা থাকবে সেটা হচ্ছে 90 ডিগ্রি, সেটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এটা ইকুয়াল নাই, এটা ইকুয়াল নাই, তোমাকে বলছে এবং দিয়ে করার জন্য, এবং এই যে এখানে খেলাটা জমছে, সবাই দেখার সাথে সাথে শুধু 90 ডিগ্রি দাগাই দিয়ে আসবা, বাট না 90 ডিগ্রি না, মানে π/2 দাগাই দিয়ে আসে সবাই, না π/2 না, এখানে একটা কাহিনী আছে, এখানে এবং দিছে, আমি এখানে ইকুয়াল দিছিলাম, বাট এখানে এবং দিচ্ছে, এই দুইটার মধ্যবর্তী কোণ কত হইতে পারে এটা জিজ্ঞাসা করছে। তাহলে কি হবে? 0 থেকে 180 ডিগ্রি এর মধ্যে হবে, নট অনলি শুধু 90 ডিগ্রি, 0 থেকে 180 ডিগ্রি, 0 থেকে 180 ডিগ্রি, 0 থেকে 180 ডিগ্রি, এটা মাথায় রাখবা। নেক্সট, খেয়াল করো, প্রামাণিক স্যারের একটা প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। F1 ও F2 বল একটা বস্তুর একটা বিন্দুতে লম্বভাবে ক্রিয়া করছে। ধরো এটা হচ্ছে একটা বস্তু, তার এইদিকে আছে F1 আর এইদিকে আছে হচ্ছে হলো F2, তোমাকে বলছে এদের লব্ধি বলটা কত, এদের লব্ধি বলটা কত। তাহলে আসলে আমরা লব্ধি বল বের করে ফেলি। আর √, F1 থেকে F2 তে যাইতে কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি, তাহলে F1 তার হোল স্কোয়ার, F2 তার স্কোয়ার, 2F1 F2 cos 90 ডিগ্রি। তাহলে আমরা আলটিমেটলি এখানে কত পাই? F1 তার স্কোয়ার, F2 তার স্কোয়ার, শেষ, √F1 তার স্কোয়ার প্লাস F2 তার স্কোয়ার, সি নাম্বার অ্যান্সার। দেখছো কত সহজে আমরা অ্যান্সারগুলো করে ফেলতে। এবার আসো, এই যে, আরে থ্যাংক ইউ, সবাই দেখি পারো, এমন না তো যে তোমরা পারো না। আচ্ছা, ক্লাসটা কি বুঝতে পারতেছো সবাই যারা আসো? সবাই একটু জানাও তো যে ভাই সবাই ক্লাসটা বুঝতে পারতেছো কিনা, এবং যা যা দিচ্ছি এগুলো সব ক্লিয়ার হচ্ছে কিনা দেখো একটু। দুটি দিক রাশি বা ভেক্টর রাশির গুণন নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে বিনিময় আর একটা বন্টন। সো স্কেলার গুণনের ক্ষেত্রে আমরা AB = BA পাই, এটা মেনে চলবেই, আর θ = cos ইনভার্স AB / AB মান মেনে চলে না, অর্থাৎ ভেক্টর গুণন হচ্ছে মেনে চলে না, আর এটা মেনে চলে। সেগুলো সব দেওয়া আছে, ভেক্টরের মধ্যবর্তী কোণও বের করতে পারবা। ইভেন এখানে একটা জিনিস একটু খেয়াল করো, স্কেলার ও ভেক্টর গুণফলের ধর্ম দেওয়া আছে। সো আমরা এখানে লিখব সমকৌণিক একক ভেক্টর সমূহের গুণফল, I.I = J.J = K.K। ধরো তোমার সাথে তোমাকে ডট গুণ ফল করা হয়েছে, তাহলে তোমার মান 1, তোমার সাথে তোমাকে ক্রস গুণ করা হয়েছে, তাহলে 0। হিসাবটা হচ্ছে এরকম, ঠিক আছে? সো এখানে সবগুলোই দেওয়া আছে, এই মানগুলো তোমরা সবাই জানো। আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু রিপিটেশনস করে দিই, সেটা হচ্ছে আমরা এইরকম একটা সার্কেল শিখছিলাম, তাই না? এই যে এরকম একটা সার্কেল শিখছিলাম, যেখানে উপরে ছিল I, এখানে ছিল হচ্ছে K, এখানে ছিল হচ্ছে J। তো আমি I × J যদি দেই ঘড়ির কাঁটার দিকে, তাহলে হয় -K। আমি যদি I × K দেই তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে হবে +J।
কথা কি বুঝছো? এগুলো তো তোমরা শিখে আসছো, এমন না যে শিখে আসো নাই। সো বিষয়টা হচ্ছে এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে, এখান থেকে প্রশ্ন আসে, এই ছকটা থেকে প্রশ্ন আসবে, মানে এই ইয়াটা থেকে। সো এইখানে এই যে দেখো জে ক্রস কে আছে, তার মানে আই। তো আমি যদি চিন্তা করি, দেখো এই যে সরি, আমি যদি চিন্তা করি এটা আমি আঁকি, এখানে কে দাও, এখানে জে দাও, আর এখানে আই দাও, হ্যাঁ কোনো সমস্যা নাই। তাহলে জে ক্রস আই না, আই কে ক্রস, এই যে জে ক্রস কে দিছে, জে ক্রস কে, এই যে জে ক্রস কে ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে প্লাস আই, জে ক্রস কে এটা হচ্ছে কত, প্লাস আই। এই যে দেখো এখানে প্লাস আই আছে, এই যে প্লাস আই, বুঝছো? এই যে প্লাস আই। আমি যদি কে ক্রস আই দিতাম, খেয়াল করো ভালো মতো খেয়াল করো, আমি যদি কে ক্রস আই দিতাম, এই যে কে ক্রস আই দিতাম, কে ক্রস আই লিখতাম, তাহলে হয়তো প্লাস জে। বুঝছো এবার সিস্টেমটা? সো ঘড়ির কাঁটার বিপরীতে মনে রাখবা, সবাই মনে রাখবা, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, আর হচ্ছে হলো ক্লকওয়াইজ নেগেটিভ, ঠিক আছে? ভালো মতো বুঝবা, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ আর ক্লকওয়াইজ নেগেটিভ। সো এখন তুমি যেভাবে খুশি সেভাবে আঁকো, ঠিক আছে? এখানে সবগুলো মান দেওয়া আছে বাবা, এগুলো একটু দেখে নিও, এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট দেখো, এখানে আমাদের কিছু জিনিস দেওয়া আছে, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। প্রথম জানার যে শর্তটা, সেই জানার শর্তটা হচ্ছে যদি আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তবে পি কিউ ইজ ইকুয়ালস টু পি কিউ কস 0 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হচ্ছিল পি কিউ। যদি আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তবে পি কিউ ইজ ইকুয়ালস টু পি কিউ কস 90 ডিগ্রি, তার মানে 0। আলফার মান যদি 180 হয়, তাহলে 180 বসাও মাইনাস পি কিউ। ভেক্টর গুণনের ক্ষেত্রে মানগুলো বসাও, প্রত্যেকটার মান চলে আসবে, শেষ। এই মানগুলো মুখস্থ রাখতে হয়। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমরা এই তথ্যগুলো একটু দেখবো, এখান থেকে প্রশ্ন আসছে, সো সেটাও আমরা একটু ক্লিয়ারেন্স করে নিই। আসো, এ ডট বি ক্রস সি ইজ টু 0 হলে এ বি সি ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত। তাহলে একই সমতলে অবস্থিত থাকার যে শর্তটা আছে, এই শর্তটা আমাদের বিএমএ তে আসছে অলরেডি, সবাই একটু লিখে নাও, বিএমএ 54 ব্যাচ, বিএমএ 54 ব্যাচ। আমি কি বলছি একটু বলো, এ ডট বি ক্রস সি ইজ টু 0, এটা কি সমতলীয় হওয়ার যে শর্তটা আছে সেটা। এ ডট বি হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব, এই যে এখান থেকেও হিউজ প্রশ্ন আসছে, এ ডট বি হলে দুইটি পরস্পর লম্ব মানে কি প্রশ্ন আসছে, ম্যাথমেটিক্যাল টার্ম আসছে বিএমএ তে, ম্যাথমেটিক্স টার্ম আসছে, ম্যাথ টার্ম, ওকে, ম্যাথ টার্ম আসছে। এ ক্রস বি ইকুয়াল 0 হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। মাথায় সেট করে নাও, যা বলবো জাস্ট মাথায় সেট করে নাও। সামান্তরিকের ক্ষেত্রফল দুটি ক্রস গুণফলের মানের সমান। সামান্তরিকের যে ক্ষেত্রফলটা থাকবে সেটা দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মানের সমান। ত্রিভুজের ক্ষেত্রফল দুটি ভেক্টর ক্রস গুণফলের মানের অর্ধেক, এটা মাথায় রাখবা, ভেক্টরের ক্রস গুণফলের মানের অর্ধেক, সিস্টেমে আগায় রাখো। নেক্সট আসো, আমরা এখন আসি 19। এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? মনে রাখবা, সন্নিহিত বাহুর ক্ষেত্রফল, সন্নিহিত বাহুর এরিয়া হাফ এ ক্রস বি, সি নাম্বার অ্যান্সার, দ্য অ্যান্সার ইজ সি। আশা করি যে এগুলো তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এরপর আসো নেক্সট, এ ডট বি ইকুয়াল 0 কি বোঝায়? পরস্পর লম্ব বোঝায়। কোথায় আছে? একে উপরের উপর লম্ব, এই যে সি নাম্বার, এ ভেক্টর এবং বি ভেক্টর একে উপরের উপরে লম্ব। ইসাক স্যারের প্রশ্নগুলা। আই আর জে দুটি ভেক্টরের ভেক্টর গুণফল কোনটি? আচ্ছা, ভেক্টর গুণফল মানে আই ক্রস জে, আই ক্রস হচ্ছে হলো জে। আমরা ওই চিত্রটায় চলে যাব ভাইয়া, আসো আমরা আমাদের চিত্রটায় চলে যাই, আসো। এই যে আই ক্রস হচ্ছে হলো জে, দেখো আই ক্রস হচ্ছে হলো জে, ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে? সবাই বলেন, ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে? সবাই বলেন। এটা ঘড়ির কাঁটা ঘুরে কিন্তু এই দিক দিয়ে শুরু হয়, এভাবে শুরু হয়, এভাবে। তাহলে আসছে কি? এভাবে বিপরীতে। তাহলে কে শুধু অ্যান্সার হবে কে?
শুধু অ্যান্সার হবে কে, দ্য অ্যান্সার ইজ এটা, তাহলে কে ভেক্টর শেষ। দেখছো, মানে তুমি যেটা পারবা সেটার অ্যান্সার এভাবে করতে পারবা, চিত্র দেখে অ্যান্সার করা যায়। ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টরের গুণককে আমরা কি বলি, টর্ক বলি। এটা জড়তার ভ্রামক থেকে আসা। আসো 23 নাম্বার, আই ক্রস জে ক্রস কে। আচ্ছা আসো আমি এখানে চিত্রটা এঁকে ফেলবো, এত দূরে আর যাবো না, এখানে চিত্রটা আঁকবো ছোট করে, আই কে আর হচ্ছে হলো জে, আই ক্রস জে, এই যে আই ক্রস জে, তাহলে কে থাকে, তাহলে এখানে কে ক্রস, এবার খেয়াল করো জে ক্রস কে, তাহলে জে ক্রস কে, এটাও ভুল, তাহলে আই, তাহলে কে ক্রস আই, কে ক্রস আই, কে ক্রস আই এর মান হচ্ছে হলো জে, তাহলে কোথায় আছে জে এর মান, এই যে ডি নাম্বার আছে, শেষ। বুঝছো? সবাই একটু বলো তো এটা বুঝছো কিনা ইসাক স্যারের এই প্রশ্নটা, সবাই একটু বলো তো সবাই বুঝছো কিনা। আরে নাইস নাইস নাইস, থ্যাংক ইউ। এই যে পোলাপান চলে গেছে না, এদের খবর আছে আজকে। নেক্সট, নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল মানে কি বুঝো, তিনটা জিনিস থাকবে, তিনটা জিনিস থাকবে, তিনটা জিনিস থাকবে এরকম, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে হলো জেড। এটা একটু মাথায় রেখো, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে হলো তোমার কাছে জেড অক্ষ। তাহলে তোমাকে বলছে এক্স অক্ষের সমান্তরাল কোনটা, এক্স অক্ষের সমান্তরাল কোনটা। আসো আমরা একটু আসি, দেখো মনোযোগ দিয়ে দেখো, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল, ইসাক স্যারের একটা প্রশ্ন, খুবই চমৎকার একটা প্রশ্ন, আমি এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। আই ক্রস হচ্ছে হলো জে, আসো আমি এই চিত্রটা আঁকি, আই জে কে, তাহলে আমি যদি আই ক্রস, ভালো মতো বুঝবা কিন্তু, আই ক্রস জে করি তাহলে কি পাই, কে পাই। এরপরে 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 ভালো মতো খেয়াল করো, আমি যদি কে ক্রস জে করি, কে ক্রস জে করি, মানে আমি সি নাম্বারটা নিচ্ছি, সি নাম্বারটা দেখো, আই ক্রস জে, তাহলে কে ইন্টু এখানে জে আছে, ইন্টু জে আছে, তাহলে কে ক্রস জে, তাহলে কত থাকে মাইনাস আই, আর এই মাইনাস আইটাই হচ্ছে আলটিমেটলি আমাদের কাছে এক্স অক্ষের বিপরীতমুখী, তাহলে এক্স অক্ষের সমান্তরাল বলা হয়েছে, তাহলে সেটাই লিখে নাও, তাহলে এক্স অক্ষের বিপরীতমুখী ও তার সমান্তরাল, আই হোপ যে এটা সবাই বুঝতে পারছো, সবাই কি ক্লিয়ার হয়েছ? সবাই ক্লিয়ার হইলে ভাইয়াকে একটু বলো যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। নেক্সট 25, এই যে খেয়াল করো, কোন ভেক্টরটি p = 4i + 2j এর উপরে লম্ব, এটা ইসাক স্যারের একটা প্রশ্ন, ঠিক আছে একটু খেয়াল করো, সরি, কোন ভেক্টরটি p = 4i + 2j এর উপরে লম্ব। আচ্ছা ঠিক আছে, আসো এই আইটা হচ্ছে আমাদের কাছে কিসের উপরে লম্ব, এটাকে দেখবা, ঠিক আছে। আই জে, আমরা সবাই একটা মজার জিনিস খেয়াল করি, আমরা একটা ভেক্টর যখন নেই তখন লিখি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এটা কি সবার মনে আছে? ক্লাস 9-10 থেকে এগুলো পড়ে আসছো, ভেক্টরের ফিজিক্সের ভেক্টর থেকে পড়ে আসছো। তাহলে দেখো আই আছে জে আছে, এখন লম্বা হওয়ার জন্য আরও একটা এক্সিস বাকি আছে, সেই এক্সিসটা কি, জেড এক্সিস। তাহলে এক্স এক্সিস শেষ, ওয়াই এক্সিস শেষ, বাকি আছে জেড এক্সিস, মানে কে বাকি আছে। তাহলে কে কোথায় আছে, এটা হবে না, আই আছে হবে না, জে আছে হবে না, তাহলে 5 কে অ্যান্সার শেষ, দ্য অ্যান্সার ইজ 5K। নেক্সট, আচ্ছা এখন এখানে আরেকটা কথা আছে, আমি সেটাও তোমাকে একটু বলে দিই। পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে হলো a ডট b = 0, তাহলে আমাদের কাছে যে p ভেক্টরটা আছে সেই p ভেক্টরের সাথে যদি তুমি 5K কে গুণ করতা, ভালো মতো বুঝবা, তাহলে আসো আমরা p ভেক্টরকে নিয়ে আসি = 0, তাহলে দেখো p ভেক্টরকে আমরা নিয়ে আসি 4 5 20 আর হচ্ছে হলো 10, এই 10টা হচ্ছে হলো 0, এইটা হচ্ছে আমাদের মেইন শর্ত।
ঠিক আছে, এখানে পি ভেক্টরের মান কত 4i প্লাস হচ্ছে হলো 2j ডট হচ্ছে হলো 5k দোস্ত কত 0। যদি এটা করতে পারতা তাহলে এটা 0 আসতো এবং সেটা হইতো আমাদের কাছে পরস্পর লম্ব। নেক্সট খেয়াল করো ভালো মতো, a প্লাস বি ও a মাইনাস বি ভেক্টর দ্বয় পরস্পর যদি লম্ব হয় তাহলে কি হবে? খুবই চমৎকার প্রশ্ন, খুবই চমৎকার প্রশ্ন। আসেন সবাই, a প্লাস বি ডট a মাইনাস বি, তাই তো? এখন এখানে একটা কথা আছে, তাহলে এদের ডট গুণফল হবে 0। তাহলে এই দুইটা জিনিসের ডট গুণফল, আপনারা ছোটবেলায় একটা সূত্র পড়ে আসছেন, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমরা এখানে লিখবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কোয়ার ইকুয়াল হচ্ছে হলো বি স্কোয়ার, এটাও লেখা যায়। সো হয় এটা হবে আর না হয় এটা হবে। কোথায় আছে? আচ্ছা ঠিক আছে, এখন এই a স্কোয়ার আর বি স্কোয়ার উভয় সাইড থেকে a বাদ, মানে স্কোয়ার স্কোয়ার বাদ দাও, তাহলে a ইকুয়ালস টু বি, শেষ। কোথায় আছে? বি নাম্বার। সবাই বলো তো এই চমৎকার প্রশ্নটা বুঝতে পারছো কিনা? ইসাক স্যারের প্রশ্ন। সবাই একটু বলো তো এই চমৎকার প্রশ্নটি ক্লিয়ার হয়েছে কিনা? সবাই একটু বলো। সবাই একটু বলো ভাইয়াকে যে ভাইয়া আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন কি না? সবাই একটু বলেন দ্রুত। দ্রুততার সহিত সবাই একটু জানিয়ে দেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কি না। ওকে, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। এই দুইটাকে গুণ করছেন, সূত্রে ফেলাইছেন, বর্গ বর্গ কেটে দিচ্ছেন, শেষ। নেক্সট, এই দুইটা জিনিসের মধ্যবর্তী কোণ আপনারা একটু আগে দেখছেন, a ক্রস বি ভেক্টর ইকুয়ালস হচ্ছে হলো এ বি সাইন থিটা, আর a ডট বি ভেক্টর মানে হচ্ছে হলো এ বি কস থিটা। সো আপনার কাছে দুইটা জিনিস দেওয়া আছে, আপনার কাছে দুইটা জিনিস দেওয়া আছে। আপনি যখন এই দুইটা জিনিসকে ভাগ করবেন, অর্থাৎ এ বি বাই হচ্ছে হলো এ বি, ঠিক আছে, ট্যান মানে কি? কস বাই সাইন বা সাইন বাই কস, ট্যান থিটা ইকুয়ালস টু সাইন বাই কস থিটা। তাহলে এ বি সাইন থিটা বাই হচ্ছে হলো কস থিটা। তাহলে আমরা এখানে আলটিমেটলি পাবো সাইন থিটা বাই হচ্ছে হলো কস থিটা, মানে ট্যান থিটা ইকুয়ালস টু 1, ট্যান থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে, ট্যান থিটা ইকুয়ালস টু 1, এ বি বাই হচ্ছে হলো এ বি, কাটাকাটি করো 1, তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1 আর থিটা ইকুয়ালস টু হচ্ছে হলো 45 ডিগ্রি। তাহলে কোথায় আছে? পাই বাই 4, এ নাম্বার আছে, শেষ। দ্য অ্যান্সার ইজ এ। নেক্সট, মানে তুমি তোমার মতো করে করবা, অ্যান্সার চলে আসবে। নেক্সট, এম এর মান কত হইলে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে? আচ্ছা, আমরা তাহলে লিখবো পি ডট কিউ ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া 0। তাহলে আসো, আই আছে, জে আছে, আই আছে, জে আছে, এই পর্যন্ত নিবা, কে এন বানা। তাহলে 4 32, 32 মাইনাস 4m ইকুয়ালস টু হচ্ছে হলো 0। আমি আর গেলাম না। তাহলে এবার একটু খেয়াল করো, মাইনাস 4m ইকুয়ালস টু হচ্ছে হলো মাইনাস 32, 4 32, এটা আপনারা সবাই জানেন। তাহলে m ইকুয়ালস টু 8, অ্যান্সার ইজ এ নাম্বার, শেষ। দ্য অ্যান্সার ইজ 8। নেক্সট, এইটা আছে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার একটু বলে রাখি, আপনারা সবাই জানেন, মনে রাখবেন, a প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু a মাইনাস বি। এখানে ইকুয়ালস টু দেওয়া আছে এবং নাই, এখানে ইকুয়ালস টু দেওয়া আছে, এবং a ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু a ডট বি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ পাই বাই 2, এদের মধ্যবর্তী কোণ পাই বাই 4। তাহলে এদের মধ্যবর্তী কোণ পাই বাই 2 মানে 90 ডিগ্রি, অ্যান্সার বি, শেষ। দেখছো, মানে তোমরা দেখার সাথে সাথে প্রত্যেকটার আনসার করতে পারবা যদি তোমার স্মরণে থাকে এগুলো অ্যান্সার। এ ইকুয়ালস টু আই ভেক্টর, বি ইকুয়ালস টু হচ্ছে হলো জে ক্রস কে হলে এ ও বি এর মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি? মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি মাথায় সেট করে নাও। এখানে আই আছে আর এখানে আই নাই, জে ক্রস কে আছে, তাহলে এরা পরস্পর লম্ব আছে, আর লম্ব থাকলে তারা হয় 90 ডিগ্রি, শেষ। নেক্সট, এই যে একই জিনিস এদের ক্ষেত্রে কোনটা সত্য এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। সো আমরা এই দুইটার ক্ষেত্রে একটা বিষয় আমরা সবাই জানি যে a প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে হলো a ক্রস
এ মাইনাস বি হলে এ ও বি এর ক্ষেত্র কোনটা? আচ্ছা ভাইয়া আমি একটা জিনিস একটু বলে দেই, দেখো এ ক্রস বি ইজ ইকুয়ালস টু 0 এটা হবে না, এটা কখনো হয় না। এ ইজ ইকুয়ালস টু বি ভেক্টর এটাও হয় না, কিন্তু নান অফ দিসও হবে না। কারণ কি এ ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু পরস্পর লম্ব, এই শর্ত মেনে চলে। তাহলে এ ডট বি ইজ ইকুয়ালস টু পরস্পর পরস্পর লম্ব, এই শর্ত মেনে চলে, এই শর্ত মেনে চলে। আমার কথা কি বুঝছো? ওকে নেক্সট আমরা ডাইভারজেন্সে চলে আসছি। হ্যাঁ ডাইভারজেন্স, এখন অনেকে সবাই একটু কমেন্টস করবে যে ভাই বাকি ম্যাথগুলো কই, নদী নৌকা কই? বিএম এর জন্য তো লাগে না নদী নৌকা, তো নদী নৌকা পরে কি করবা? বিএম এর জন্য নদী নৌকা লাগে না, শোনো বুঝছো? আসো নেক্সট দেখো, এখানে গ্রেডিয়েন্ট বলে দেওয়া আছে ভেক্টর রাশি, স্কেলার রাশির গ্রেডিয়েন্টের মান ওই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের সমান। ডাইভারজেন্স একটা স্কেলার রাশি, কার্ল একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি দুইটা, একটা গ্রেডিয়েন্ট একটা কার্ল, আর ডাইভারজেন্স স্কেলার রাশি। এখানে মনে রাখবা এই যে ডেল ডট ভি ইজ ইকুয়ালস টু 0 হইলে তখন সেটা সলিনয়েডাল হয়, এবং এটা আসে, এবং এটা আসে। ডেল ডট ভি হলে এই যে এটা হলে সলিনয়েডাল হয়, এটা আসে, মাথায় রাখবা। আর ভেক্টর রাশি কার্ল, কার্ল কখন হয়? এই যে ডেল ক্রস এফ ইজ ইকুয়ালস টু 0 হইলে তখন হয়ে যাবে আমাদের কাছে এত। আর এফটা কি হয়ে যাবে? অঘূর্ণনশীল হয়ে যাবে। এফ অঘূর্ণনশীল হলে নিচের কোনটি সত্য? এটা দিবে, এটা দিবে, আরো দুইটা অপশন দিবে, সেখান থেকে অ্যান্সার করে ফেলবা। ক্লিয়ার? আমার কথা কি সবাই ক্লিয়ার? এবার আসো নেক্সট, ইসাক স্যারের একটা প্রশ্ন। প্রশ্নটা বলা হয়েছে এ একটা ভেক্টর, এই ভেক্টর একটা মান দেওয়া আছে, এই ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি পি এর মান, আচ্ছা সলিনয়েডাল হওয়ার শর্ত কি? ডেল ডট যে ভেক্টরটা থাকবে সেটা ইজ ইকুয়ালস টু কি 0, ইজ ইকুয়ালস টু কি 0, তাহলে আসে ডেল ডট পি। তাহলে দেখো এখানের মানগুলো কি কি আছে, প্রথমটায় শুধু পি আছে, এরপরটা কি আছে 2 আছে, এরপরটা কি আছে 3 আছে। তাহলে আমরা এখানে 1 আছে ওয়াই এর মান, এখানে জেড এর মান কত 3, তাহলে এক্স এর মান পি, ওয়াই এর মান 1, জেড এর মান 3, তাহলে আমরা সেগুলোকে যোগ করব, জাস্ট যোগ করব। তাহলে p প্লাস 1 প্লাস 3 দোস্ত হচ্ছে হলো 0। আমাকে বলছে সলিনয়েডাল হবে যদি p এর মান কত হয়, তাহলে হচ্ছে হলো p দোস্ত -4, p দোস্ত -4, কোথায় আছে -4? ডি নাম্বার, শেষ। দ্য অ্যান্সার ইজ ডি। নেক্সট এটা আছে ডেল ডট আর এর মান কত, এটা জিজ্ঞেস করছে। আচ্ছা দেখো যে ভালো মতো খেয়াল করো, আমাকে আর এর মান বের করতে বলা হয়েছে। ওকে ফাইন, এবার আসো এই প্রত্যেকটার মান দেখো তো ভাই, এক্স এর মান কত 1, ওয়াই এর মান কত 1, জেড এর মান কত 1, 1 1 1, তাহলে এই তিনটার মান কত 3, অ্যান্সার কত 3, শেষ। এই যে ডেল ডট আর এর মান, এটা কার? ডেল ডট আর, শেষ। বুঝছো হিসাবটা? জাস্ট এদের সহগগুলোর যোগ, আর কিচ্ছু না। নেক্সট এটা ইসাক স্যারের প্রশ্ন, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা এই প্রশ্নটা নিয়ে হাজির হয়েছি, এই প্রশ্নটা তোমাকে করতে হবে, এবং এই প্রশ্নটা যদি কেউ পারো এখনই ইনস্ট্যান্ট করতে, তো তোমাদেরকে আমি একটু সময় দিই, দেখি কে কে পারো, তারপরে হচ্ছে হলো তোমাদের এটা করব। ওকে 1 মিনিট সময় দিলাম, সবাই এটা একটু করেন, সবাই এটা একটু করেন, 1 মিনিট সময় দিলাম, সবাই এটা একটু করেন। সবাই একটু বলেন এটার অ্যান্সার কত হবে, দেখি কে কে পারেন। ও আজকে সেটআপটা তো সুন্দর হয়েছে তাই না? হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে তো, সে তো অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট থেকে অ্যাড হয়ে গেছে।
ওনার আমার এখন ক্লাস চলতেছে, ওর নাম কি এটা একটু বলেন। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা নক করতে বলেন হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা দিয়ে, আমি কথা বলে নিচ্ছি। ওকে। আচ্ছা, নিলয় নামে কি কেউ যুক্ত হয়েছে এখানে? নিলয় কি আসো? আচ্ছা, সবাই বলতেছো 34 কত ভাইয়া? আচ্ছা দেখো, এই প্রশ্নটা মানে তোমরা তুলনামূলক যেভাবে চাচ্ছ সেভাবেই আমি করে দিব, কোনো সমস্যা নেই। এ ডট বি তার হোল স্কোয়ার এই দোষটা হচ্ছে হলো এ স্কোয়ার বি স্কোয়ার। আমরা এই জায়গাটাতে একটা কমন ইস্যু নিব। এ ডট বি যখন ডট গুণ ফল থাকে আমরা সবাই জানি এ বি কস থিটা, তাহলে তার স্কোয়ার, আর ওখানে যা আছে তাই থাকবে, ওইটা কোনো ইস্যু নেই। সো এরপর একটু খেয়াল করো, আমি এখানে লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা এ স্কোয়ার বি স্কোয়ার। এই দোষটা হচ্ছে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার কাটা থাকবে কজ স্কোয়ার থিটা, এই দোষটা 0। সো আলটিমেটলি আমরা ওয়ান, এটা তো পাশে গেল 1, তাহলে কস থিটা এই দোষটা হচ্ছে হলো √1। আচ্ছা এটা এইভাবে না করি, এটা থিটা এই দোষটা যেহেতু 1 আছে তাহলে থিটা এই দোষটা 0, শেষ। থিটার মান 0 ডিগ্রি, এই 0 শেষ। কার কাছে আসছে 0? কার কাছে আসছে একটু বলো। 0 কার কাছে এসেছে সবাই একটু বলো, সবাই। ওকে নাইস। নেক্সট দেখো, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর তোমাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা ঠিক আছে, সমান্তরাল একক ভেক্টরের আগে এই ভেক্টরের মানটাকে বের করে নেবা। তাহলে হচ্ছিল 2 স্কোয়ার প্লাস -1 তার হোল স্কোয়ার 2 স্কোয়ার, এটা হচ্ছিল ভেক্টরের মান নির্ণয়ের সূত্র। √, তাহলে থাকবে হচ্ছে হলো 4 প্লাস 1 প্লাস 4, তাহলে √9 এই দোষটা হচ্ছে হলো 3। তাহলে তুমি 3 পেয়ে গেছো। এখন দেখো কোন অপশনগুলোতে নিচে 3 আছে। দেখো এখানে আর কিছু নাই, এখানে আছে 5 5 5 হবে না, এখানে আছে 9 9 9 এটা হবে না, তাহলে 3 3 দিয়ে কই আছে সেটা আগে দেখো, সেটা আছে বিতে, তাহলে অ্যান্সার হচ্ছে বি। শেষ। আমার কথা কি বুঝছো? নেক্সট, সূর্যোদয়ের দিকে 12 মিটার যাওয়ার পর এক ব্যক্তি উত্তর দিকে 5 মিনিট গেছে। বিষয়টা কিরকম জানো? ওই যে ত্রিভুজ আঁকছিল না সবাই ত্রিভুজ আঁকছিল না একটা সময়, এই যেটা, ঠিক আছে? এবার একটু খেয়াল করো সবাই, 12 দিক যাওয়ার পরে এক ব্যক্তি উত্তর দিকে গেছে। এখন এরা সমকোণ উৎপন্ন করবে, মিডল অ্যাঙ্গেলের সমকোণ উৎপন্ন করবে। তাহলে আমরা সবাই জানি 5 12 13 এরা সমকোণ উৎপন্ন করে। তাহলে আমাদের কাছে 5 12 আছে, 13 নাই, তাহলে অ্যান্সার হবে 13 মিটার। শেষ। দ্য অ্যান্সার ইজ 13 মিটার। নেক্সট, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এদের বিয়োগফল কত হবে? আমি আরেকবার প্রশ্ন করে দিচ্ছি, দুটি একক ভেক্টরের সমষ্টি, খুব ভালো মতো বুঝবা, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এদের বিয়োগফল কত হবে এটা জিজ্ঞাসা করছে। আসো, এটা কি তোমরা বুঝো নাই? এখানে দিবা 12, এখানে দিবা 5, আর অতিভুজ হচ্ছে 13, এই অতিভুজটাই বের করতে বলছে। নেক্সট, আমরা যে বিয়োগফল সেটা লিখবো। আসো, একক ভেক্টর হলে, একক হলে মনে রাখবা আলফা এর মান 120 ডিগ্রি, আলফা এর মান 120 ডিগ্রি। তাহলে বিয়োগ ফলের ক্ষেত্রে হচ্ছে আলফা এর মান 60 ডিগ্রি। এটা হচ্ছে হলো বিয়োগ ফলের ক্ষেত্রে, এটা হচ্ছে হলো বিয়োগ ফলের ক্ষেত্রে, এটা হচ্ছে হলো বিয়োগ ফলের ক্ষেত্রে। ওকে, তো আমরা তখন হচ্ছে হলো আলফা ইজ টু 60 ডিগ্রি। তাহলে আমরা একটু আসি, আর স্কোয়ার ইজ টু 1 স্কোয়ার প্লাস, তো এগুলা প্লাস 1 স্কোয়ার প্লাস 2.1.1 cos 60 ডিগ্রি, যেহেতু বিয়োগফল বলছে। তাহলে 1 প্লাস 1 তার মানে 2, 2 যোগ হচ্ছে হলো 2 ইন্টু হচ্ছে হলো হাফ, এই 2 কাটা থাকবে হচ্ছে হলো 2, তাহলে আর এর মান হচ্ছে হলো √2, আর ইজ টু √2, তাহলে কই আছে √2? এ নাম্বার আছে। শেষ। দ্য অ্যান্সার ইজ এ, √2। নেক্সট, 7 কেজি ভরের একটা বস্তুর উপর প্রযুক্ত বল F এত নিউটন হলে বস্তুটি কত ত্বরণ প্রাপ্ত হবে? বস্তুটি কত ত্বরণ প্রাপ্ত হবে? আমি কিন্তু এটা বলছি,
কত ত্বরণ প্রাপ্ত হবে ইসাক স্যারের ক্ষেত্রে আমি এটা আসছে। আচ্ছা আসো, 7 কেজি ভরের একটা বস্তুর উপরে এফ বল এত হলে এত এত। আচ্ছা ঠিক আছে, আমার কাছে যে বলটা দেওয়া আছে সে বলের মানটা বের করবা, তারপর হলো ত্বরণ বের করবা। খুবই সহজ, দেখো এম এর মান দেওয়া আছে বাবা 7 কেজি, এম এর মান দেওয়া আছে 7 কেজি। তোমার কাছে যে এফ ফোর্সটা দেওয়া আছে এটার মানটাকে বের করে নাও। সেটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার রুট ওভার 4 প্লাস 9 প্লাস 36, 9 আর 4 24, রুট ওভার 49 মানে 7। তোমাকে বলছে বস্তুটি কত ত্বরণে যাবে। আচ্ছা আমরা সবাই একটা সূত্র জানি, এফ ইজ টু এম এ, ত্বরণ এ ইজ টু এফ বাই হচ্ছে হলো এম। এফ এর মান 7, এফ এর মান 7, ইজ টু 1, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমাদের ত্বরণ, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমাদের ত্বরণ। সবাই একটু বলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে ভাইয়া নেক্সট ইয়াতে চলে যাব। আসো, এত এত হলে তাহলে এ এর মান নির্ণয় করো। আচ্ছা এ হচ্ছে হলো একটা ভেক্টর, এর মান নির্ণয় করবা 4 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে রুট ওভার 25 প্লাস হচ্ছে হলো 1 রুট ওভার 26, এ নাম্বারটা অ্যান্সার ইসাক স্যারের থেকে আসছে। নেক্সট, দুটি ভেক্টর রাশির প্রত্যেকের মান 5 একক, একটা বিন্দুতে 120 ডিগ্রি কোণ ক্রিয়া করে, তাদের লব্ধির মান কত? দেখো পি ইজ টু কিউ, প্রত্যেকটার মান 5, তাহলে এদের লব্ধির মান 120 ডিগ্রি যদি আলফার মান হয়, তাহলে লব্ধি এর মানটা কত সবাই কমেন্টসে জানাও। তাহলে লব্ধি এর মানটা কত সবাই কমেন্টসে জানাও। তাহলে লব্ধি এর মানটা কত সবাই একটু কমেন্টসে জানাও দ্রুত। দুটি ভেক্টর রাশির প্রত্যেকের মান 5 একক, তারা একটা বিন্দুতে 120 ডিগ্রি ক্রিয়া করতেছে, তাদের লব্ধির মান কত ডিগ্রি, মানে কত সেটা আমাকে জানাও। পাঁচ, গুড, 5 নিউটন। নেক্সট, একটা লন রোলার টানা ও ঠেলার জন্য অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, টানার সময় ঠেলা অপেক্ষা কম হবে কতটুকু সেটা বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আসো, আমরা সবাই জানি 2f সাইন থিটা ইকুয়ালস টু 2 ইন্টু এফ এর মান আছে 20 ইন্টু সাইন 30 ডিগ্রি, ফাইন। তাহলে 40 ইন্টু হচ্ছে হলো হাফ, কাটাকাটি করলে থাকবে 20 নিউটন, তাহলে অ্যান্সার 20 নিউটন। শেষ, তপন স্যারের বই। এরপরে আসো, স্রোতের বেগের মানে √2 গুণ মানে বেগের সাথে একজন সাঁতারু নদীর অপর পারে সোজাসুজি পৌঁছালো, নদীর তীরের সাথে সাঁতারুর বেগের নির্ণয় কর। আচ্ছা আমি একটা কথা একটু বলে রাখি, এই লাইনটা মনে রাখবা, স্রোতের বেগের মানে √2 গুণ, স্রোতের বেগের মানে √2 গুণ, √2 গুণ, তাহলে √2 গুণ দেয়া থাকলে থিটা ইজ টু 135 ডিগ্রি, এটা আসছে, এটা মেলা জায়গায় আসছে বাবা, 135 ডিগ্রি, এই যেটা সি নাম্বার অ্যান্সার, মেলা জায়গায় আসছে, এটা মনে রাখবা। √2 গুণ দেওয়া থাকলে 130 ডিগ্রি, 135 ডিগ্রি। বায়ু উত্তর দিকে ও পূর্ব দিকের মধ্যে প্রবাহিত হচ্ছে, বায়ুর বেগের উত্তর দিকের অংশ 5 কিলোমিটার, পূর্ব দিকের অংশ 12 কিলোমিটার। ওই যে ভাই আমি তোদেরকে আগেই বলে দিছি, এই যে খেয়াল করো 5, 12 আর হচ্ছে হলো 13, তাহলে 13 কিলোমিটার পার আওয়ার। শেষ। নেক্সট, এই যে তারা লম্বের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি। এবার আসো নেক্সট, এক্স আর জেড সমতলে ভেক্টরের দৈর্ঘ্য কত একক, এটা তপন স্যারের বই থেকে আসছে, একটু মনোযোগ দাও। এক্স আর জেড মনে রাখো, এটা আছে এক্স, এটা আছে ওয়াই, এটা আছে জেড, তোমাকে ভেক্টরের দৈর্ঘ্য এক্স আর জেড, তাহলে দৈর্ঘ্য কি 3 স্কোয়ার প্লাস হচ্ছে হলো 4 স্কোয়ার, কাটাকাটি করলে √25, তাহলে √25 মানে 5, তাহলে অ্যান্সার হচ্ছে হলো এ। শেষ, দেখছো। নেক্সট, দুটি ভেক্টর এ ও বি মান যথাক্রমে 5 আর 6, এদের মধ্যবর্তী কোণ 6 হলে এ ক্রস বি ভেক্টরের মান কত, এ ক্রস বি ভেক্টরের মান কত? আচ্ছা এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা, ভাইয়া আমরা সবাই জানি এর মান হচ্ছে হলো 5, এর মান 6 আর হচ্ছে হলো সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি, √3/2, 30 ইন্টু √3/2, এটা কাটো 15,
তাহলে পূর্ণ রুট 3 কোথায় আছে? পূর্ণ রুট 3 সি নাম্বারে আছে, অ্যান্সার সি। শেষ। নেক্সট, এটার এটা এদের মধ্যবর্তী কোণ জিজ্ঞাসা করেছে। এদের মধ্যবর্তী কোণ হবে 60 ডিগ্রি। এটা এইচডব্লিউ থাকলো, একটা প্রশ্ন এইচডব্লিউ দিছি। এটা যদি তোমরা বের করতে না পারো তাহলে খবর আছে। লাস্ট, এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ বের করতে বলা হয়েছে। আমি এইটার মধ্যবর্তী কোণটা বের করে দিচ্ছি, সেটা হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে হলো এ বি কস থিটা। ঠিক আছে, তাহলে কস থিটা ইকুয়ালস টু, আমরা সবাই এ আর বি এর এদের মানগুলো বের করি 15, আর নিচে হচ্ছে হলো সেই মানগুলো বসাও। রুট ওভার 18 ডট হচ্ছে হলো রুট ওভার 50, তাহলে 15 ডিভাইড বাই 3√2 ইন্টু 5√2, 5√2। তাহলে 15 কাটার নিচে থাকে 1/2, তাহলে অ্যান্সার হাফ। এখানে হাফ থাকে, শুধু হাফ। তাহলে কস থিটা ইকুয়ালস টু হচ্ছে হাফ। তাহলে থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স হাফ, আর কজ ইনভার্স হাফ মানে হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি। শেষ। এই বাচ্চা কাচ্চারা সবাই বলো 1 ঘন্টায় ভেক্টর শেষ করছি। যদি আমার কাছে এইগুলা টাইপ করা না থাকতো, এটা 3 ঘন্টার ক্লাস নেওয়া সম্ভব হইতো, যদি মানুষের মতো এখানে লিখে লিখে পড়াইতাম। বাট প্রত্যেকটা প্রশ্ন আমি ধরে ধরে সলভ করে দিছি, জাস্ট একটা এইচডব্লিউ দিছি। সবাই বলো যারা ক্লাস করছো, ভেক্টর থেকে কি লেভেলের প্রশ্ন আসছে এবং কিভাবে পড়তে হবে, সবাই সেটা ক্লিয়ার কিনা? সবাই ভাইকে একটু বলো, সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু বলো। একটা সেকেন্ড জাস্ট দাঁড়াও। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। তুমি ইয়াতে একটু অপেক্ষা করো, আমাকে মেসেজ দিয়ে রাখো। আমি হচ্ছে মানে ক্লাসে আসি, শেষ করে আমি তোমাকে অ্যাড করে দিচ্ছি সব জায়গায়, ঠিক আছে? ওকে ওকে ভাই, ঠিক আছে। ওকে, আচ্ছা সবাই বলো যে এই ক্লাসটা ক্লিয়ার হয়েছে কি না, আমাকে জাস্ট এতটুকু একটু জানিয়ে দাও, ঠিক আছে? এত ফোন আসলে আসলে একটু টাফ, 2টা ফোন ধরে ফেলছি। এটা তোমাদেরই মানে বন্ধু বান্ধব, এরা আর কি কোর্সে ভর্তি হবে। তো তো যাই হোক, সবাই একটু বলো যে সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে কিনা এবং পুরো জিনিসটা বুঝতে পারছো কিনা। আমি প্রত্যেকের কাছে আমি এইগুলো ওয়েবসাইটে দিয়ে দিব এখন, ক্লাস এবং হচ্ছে হলো লেকচার ফাইলটা। সো তোমরা এটা নোট করবা, সবাই নোট করে ফেলবা, এটা আমার রিকোয়েস্ট। সবাই নোট করে ফেলবা। আর আগামীকাল দুপুর 3টায় তোমাদের বাস্তব সংখ্যার ক্লাসটা হতে পারে। সো কালকে যদি বাস্তব সংখ্যার ক্লাস হয়ে যায়, আমি আবারও বলছি, কালকে যদি বাস্তব সংখ্যার ক্লাস হয়েই যায়, বুঝছো ভালো মতো, কালকে যদি বাস্তব সংখ্যার ক্লাস হয়ে যায়, তাহলে 2টা পরীক্ষা আমরা ধীরে সুস্থে নিব, অর্থাৎ তোমাদেরকে গ্যাপ দিব। কালকে কোনো পরীক্ষা হবে না, তোমরা ভেক্টর পড়ার জন্য আরেকদিন সময় পাবা। আর এর পরের দিন অর্থাৎ 24 তারিখে তোমাদের ভেক্টর এক্সাম হবে, 25 তারিখে হবে বাস্তব সংখ্যা। সো আমি এইভাবে সময় করে তোমাদের পরীক্ষাগুলো নিয়ে নিব, কিন্তু লাইভ পরীক্ষা কেউ মিস দিবা না। আর মিস দিলে এখন থেকে কল সেন্টার চালু হয়েছে, কল সেন্টার কিন্তু ফোন দেওয়া শুরু করবে, জ্বালাবে। এখন আমি চাই না এই আদার্স কোচিং সেন্টার বা আদার্স প্ল্যাটফর্মের মতো তোমাদেরকে আমরা জ্বালাই। সো তোমরা নিজেদের যাচাই বাছাই করে নিজেরা পড়াশোনা করো, এটাই আমার চাওয়া। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, স্লাইড দিয়ে দিব, ওয়েবসাইটে স্লাইড চলে যাবে। সবাই এটা নোট করবা, সবাই নোট করে আমাদের ব্রেনবাজের প্রাইভেট মানে যে গ্রুপটা আছে, পাবলিক গ্রুপটা, ওখানে পোস্ট করে দিও। আমি সবারটা দেখবো ইনশাল্লাহ। আমি গ্রুপ লিঙ্ক হচ্ছে হলো গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে আর কোনো কিছু পড়া লাগবে না, আমি যা পড়াই দিব ক্লাসের মধ্যে, এর বাইরে কোনো কিছু তোদের পড়া লাগবে না, এটা গ্যারান্টি, ঠিক আছে ভাই? ফার্স্ট সেকেন্ড থার্ড বানাইতেছি, এগুলো শুধু শুধু বানাইতেছি না। এত বছর ফার্স্ট সেকেন্ড থার্ড যে আমার কাছ থেকে আসতেছে, আমাদের কাছ থেকে, এটা শুধু শুধু বানাচ্ছি না, যা পড়াই এখান থেকে প্রশ্ন হয়, এটা গ্যারান্টি। তোমাকে কেউই মেন বইয়ের পিছনের প্রশ্ন পড়াবে না শোনা, এটা একদম মাথায় সেট করে নাও। পিছনের বইয়ের পিছনের এতগুলা প্রশ্ন কেউই তোমাকে সলভ করাবে না, প্রতিটা চ্যাপ্টারে দেখবা পিছনের বইয়ের প্রশ্ন সলভ করাচ্ছি। সো এটা কেউ করাবে না, এটা চ্যালেঞ্জ, 100% চ্যালেঞ্জ দিয়ে আজকে বলে গেলাম, ঠিক আছে?
সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকালকে আমরা হয়তো বাস্তব সংখ্যা ক্লাসটা নিব। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।